প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত সরাসরি স্বাস্থ্য বিষয়ক আয়োজন ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড হেলথ জংশনে। দর্শক, পুরো আয়োজনে আছি বরাবরের মতোই আমি ডাক্তার শাহেদ ইমরান। অদৃশ্য এক জীবাণুর বিরুদ্ধে আমাদের লড়াই চলছে। এই লড়াইয়ে সামনের সারিতে আছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং সংবাদকর্মী সহ সারা বাংলাদেশের সকল মানুষজন। আমরা জানি যে এই করোনা প্রতিরোধ ব্যবস্থার আওতায় সারা বিশ্ব ঢুকেছে। সেখানে স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং ভ্যাকসিনের যে কার্যকারিতা, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের অনেক প্রশ্ন রয়েছে। এই মুহূর্তে আমরা দেখছি যে করোনার নতুন একটি চরিত্র বা ধরন আমরা শুনেছি যে আমাদের এই মুহূর্তে সারা বিশ্বে এসেছে এবং আমরা এই ধরনের শব্দ বা এই ধরনের কথা কিন্তু মাঝে মধ্যে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে। দর্শক, আমরা এই ব্যবস্থাগুলো আমরা আসলে কিভাবে অতিক্রম করব, কিংবা আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় কি ঝুঁকি রয়েছে, চিকিৎসা ব্যবস্থা কি রয়েছে, এবং আমাদের যে কোমলমতি শিশুরা স্কুল কলেজে যারা যান, তারা আসলে অনেক এই বাসায় দীর্ঘদিন থেকে আটকে আছেন, তাদের জন্য আসলে কি করণীয় রয়েছে। দর্শক, আজকের আলোচনায় আমাদের এই বিষয়গুলো আমাদের তুলে ধরার চেষ্টা করব এবং আলোচনায় যুক্ত হয়েছেন দেশের স্বনামখ্যাত দুজন ব্যক্তিত্ব। আমাদের আজকের বিষয় থাকবে করোনাকালে চিকিৎসা ব্যবস্থা এবং ভ্যাকসিনের কার্যকারিতা। দর্শক, আমাদের সাথে আমাদের একজন দেশের স্বনামখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ, আমাদের অভিভাবক চিকিৎসক, 21শে পদকপ্রাপ্ত চিকিৎসক, এবং আমরা যাকে অভিভাবক মনে করি এই করোনার শুরু থেকেই যিনি সামনের সারিতে থেকে যুদ্ধ করে যাচ্ছেন, করোনায় আক্রান্ত হয়েছেন, আবার জীবনের বিনিময়ে জীবন বাঁচানোর চেষ্টা করেছেন, সুস্থ হয়েছেন। আমাদের মাঝে আছেন দেশ বরেণ্য চিকিৎসক অধ্যাপক ডাক্তার এবিএম আব্দুল্লাহ, বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ, ইউজিসি অধ্যাপক ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক। অধ্যাপক ডাক্তার এবিএম আব্দুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এটিএন বাংলা স্টুডিও। ধন্যবাদ আপনাকে, দর্শকদের স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আমাদের সাথে যুক্ত আছেন অনলাইনে দেশের স্বনামখ্যাত একজন গণমাধ্যম ব্যক্তিত্ব আতাউর রহমান কাবুল, হেলথ সেকশন এডিটর, দৈনিক কালের কণ্ঠ। আতাউর রহমান কাবুল, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এটিএন বাংলার আজকের আয়োজনে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। জি, ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনায় শুরু করব, তার আগেই আমাদের এটিএন বাংলার সর্বশেষ প্রতিবেদনটি আমরা দেখে আসি, তারপরেই আমরা আজকের মূল আলোচনায় চলে যাব। চলুন দর্শক, প্রতিবেদনটা দেখি। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 30 জন মারা গেছেন। এর মধ্যে 19 জন পুরুষ ও 11 জন নারী। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7,509। ঢাকা বিভাগে মারা গেছেন সর্বোচ্চ 19 জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে 6 জন, খুলনা বিভাগে 3 এবং রাজশাহী ও রংপুর বিভাগে 1 জন করে মারা গেছেন। সবশেষ 24 ঘন্টায় 14,588টি নমুনা পরীক্ষায় 1,181 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 8.10%। মোট আক্রান্তের সংখ্যা 5,11,261। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,245 জন। এ নিয়ে মোট সুস্থ হলেন 4,54,563। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। দেশের করোনা মা, দুঃখ করবেন না। আপনার সম্মান রক্ষা করতে গিয়ে যদি আপনার এই নগণ্য ছেলের রক্তে রাজপথ রঞ্জিত হয়, সে রক্ত ইতিহাসের পাতায় সাক্ষ্য দেবে যে বাঙালি এখনো মাতৃভূমি রক্ষা করতে নিজের জীবন পর্যন্ত বুলেটের সামনে পেতে দিতে দ্বিধাবোধ করে না। যদি এদেশকে মুক্ত করতে পারি, তবে হয়তো আবার দেখা হবে। মা, বিদায় দাও মা, আপনার জিন্নাত। এই মানুষগুলো একযোগ করেছিলেন বলেই পেয়েছি আমাদের বাংলাদেশ। এখন দেশের জন্য একটি ভালো কাজ করে হলেও একযোগ করা আমাদের দায়িত্ব। আসুন বাংলাদেশের 50 বছরের পূর্বক্ষণে দেশের জন্য একযোগে কাজ করি, বার্তা ছড়িয়ে দিই ইন্টারনেটের শক্তিতে। গ্রামীণ ফোন। দর্শক, প্রতিবেদনটি দেখে এলাম এবং আমাদের প্রতিবেদনটি বলে দিচ্ছে আসলে করোনায় সচেতনতার কোনো বিকল্প নেই। আমাদের যে কোনো ব্যবস্থায় আসুক, আমরা সচেতন থাকব, এটি আমাদের মূল লক্ষ্য। আমাদের সাথে দেশের বরেণ্য চিকিৎসক, মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার এবিএম আব্দুল্লাহ স্যার আমাদের সাথে উপস্থিত আছেন, যিনি সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছিলেন এবং এখন সুস্থ হয়ে আবার জীবনের বিনিময়ে মানুষের জীবন বাঁচানোর চেষ্টায় আবার সংগ্রামের যুদ্ধ এগিয়ে যাচ্ছেন। অধ্যাপক ডাক্তার এবিএম আব্দুল্লাহ স্যার, আপনি এখন কেমন আছেন? আমরা আল্লাহর কাছে অশেষ মেহেরবানি, আপনি আক্রান্ত হয়েছেন মানুষকে চিকিৎসা দেওয়ার জন্য গিয়ে, আবার এখন সুস্থ আছেন, আপনি কেমন? ধন্যবাদ। আমি তো আল্লাহর অশেষ রহমতে, আল্লাহ শুকরিয়া, আমি ভালো আছি।
বিশেষ করে আমার জন্য আমি জানতে পেরেছি মানে হাজার হাজার লক্ষ লক্ষ লোক আমার জন্য দোয়া করছে আর কি, সারা দেশব্যাপী, এবং অনেক মসজিদেও দোয়া করছে, কোরআন খানি করছে, কোরআন খতম পড়েছে। যাই হোক, বিশেষ করে যে আমি টেন বাংলার, আমি জানি যে সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ সবাই জন্য কিন্তু আমার জন্য দোয়া করছে আর কি, এখানে যারা আছেন। আমি সবার কাছে কৃতজ্ঞ, সবার জন্য আমার আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, কারণ সবাই যদি দোয়া না করতো তাহলে হয়তো জানি না কি হতে পারে, কারণ অনেকেই তো খারাপ হয়ে যাচ্ছে, আপনি জানেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি আর কি। অনেক চিকিৎসক সবার জন্য আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি, আমার প্রতি তাদের যে ভালোবাসা বা আমার প্রতি দরদ যে তারা প্রকাশ করছেন, এবং সত্যিকারে আন্তরিকভাবেই কিন্তু তারা এটা প্রকাশ করেন, এই জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ তাদের কাছে। তবে একটা জিনিস আমাকে অবশ্যই অত্যন্ত আতঙ্কিত করছে, যদিও সংক্রমণের সংখ্যা কিছুটা কম, মৃত্যুর মিছিল কিন্তু এখনো কমছে না। গতকালও 30 জন মারা গেছে, আগের দিন এরকম 7-8 জন, এবং এই ডিসেম্বরে কিন্তু 10 জন ডাক্তার মারা গেছেন, বিশিষ্ট ভালো এবং বিশিষ্ট অনেক ব্যক্তিত্ব, আপনি জানেন আমাদের ছেড়ে চলে গেছে। তো আমি শুরুতে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। তো এখনো অনেকে কিন্তু হাসপাতালে ভর্তি আছেন, আইসিইউতে আছেন, একটু আইসিইউ বেড ক্রাইসিস কিন্তু মাঝখানে হচ্ছিল আর কি। আমি তাদেরও দ্রুত রোগ মুক্তি কামনা করছি আর কি। যদিও আমি আল্লাহর রহমতে বেঁচে গেলাম, তো আমি চাই না যে কেউ করোনায় সংক্রমিত হয়ে মৃত্যু মুখে পতিত হোক, পরিবার থেকে চলে যাক। সবাই যেন আল্লাহ তাদেরকে ভালো করেন আর কি, এটাই আমি চাচ্ছি আর কি এখনো। জি স্যার, অসংখ্য ধন্যবাদ, এবং আল্লাহর কাছে অশেষ মেহেরবানি যে উনি আপনাদেরকে আমাদের মাঝে আবার, আমরা এরকম একটি অনুষ্ঠান এর আগেও আমরা কয়েকবার করেছি, আপনি মানুষকে সচেতন করবার চেষ্টা করেছেন, এবং রোগীদেরকে আপনি আসলে করোনার আতঙ্কে অনেকেই ভয় পেয়েছেন, কিন্তু আপনি কিন্তু স্যার চিকিৎসা দিয়ে যাচ্ছিলেন সাধারণ মানুষকে। স্যার, আমরা আজকের এই যে আলোচনায় আমরা আজকে চিন্তা করছিলাম যে চিকিৎসা সেবা এবং ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে আমরা কথা বলবো। আমরা একটু প্রথমেই জানতে চাচ্ছি যে স্যার, এই যে SARS-CoV-2 এই করোনার যে ভাইরাস, আসলে মূলত এটি বিভিন্নভাবে কিন্তু চরিত্র বদল করেছে বিভিন্ন সময়ে, এবং সম্প্রতি আমরা আসলে গণমাধ্যমে দেখতে পেয়েছি যে করোনার ধরনটি পরিবর্তন হয়েছে এবং আরো শক্তিশালী, এবং শক্তিশালী হয়ে সংক্রমণ আরো মারাত্মকভাবে হতে পারে বলে আমরা জেনেছি। স্যার, আপনার কাছ থেকে একটু জানতে চাই। ঠিকই বলছেন, গণমাধ্যম থেকে আসছে, শুধু আমাদের দেশে না, পৃথিবীর অনেক দেশে নতুন একটা স্ট্রেইন পাওয়া যাচ্ছে। তো এটা আসলে তো করোনা তো একটা ভাইরাস, তো ভাইরাসের চরিত্র কিন্তু এরকম মিউট্যান্ট বলে, এই বদলায় ফেলে। যেমন আমাদের ইনফ্লুয়েঞ্জা আমরা বছর বছর টিকা নিতে বলি, 1 বছরের বেশি থাকে, ওই চরিত্র বদলায় ফেলে, অন্য একটা স্ট্রেনে রূপান্তরিত হয়। এটাও কিন্তু শোনা যাচ্ছে। এটার একটা প্রবলেম যেটা হচ্ছে সেটা হলো, এটা আমাদের দেশেও কিন্তু 2-1টা এরকম কেস পাওয়া যাচ্ছে বলে রিপোর্ট, গবেষণায় এটা অনেক সায়েন্টিস্ট কিন্তু বলছেন। প্রবলেমটা হলো নতুন স্ট্রেন 70% এটা বেশি সংক্রমণশীল, অর্থাৎ 70% বেশি ছড়ায়, রোগ সংক্রমণ ক্ষম হয়, এবং সংক্রমণ বেশি হলে তো মৃত্যুর ঝুঁকিও বাড়বে, এই একটা ভয়। আরেকটা ক্যারেক্টার হলো যে আগের যে স্ট্রেন যেটা আছে, বাচ্চাদের কিন্তু ততটা সংক্রমিত করতো না, বা অতটা হতো না, 2-1টা হয়তো বা হতো। এতে বাচ্চাদের জন্য ঝুঁকিপূর্ণ বেশি, এবং এই শীতকালে আমরা দেখলাম যে শিশুদের কিন্তু প্রচুর সংক্রমণ হয়েছে, এবং শোনা যাচ্ছে, যদি এখনো কনফার্ম না, আসলে তো রিসার্চ পর্যায়ে, তবে এটা বাচ্চাদের জন্য এটা কিন্তু ঝুঁকিপূর্ণ। এবং সেটা কিন্তু বিশেষ করে বাচ্চাদের যে বাপ মা বা ধরেন আত্মীয় স্বজন, দাদা দাদিন যাই বলেন, তাদেরকেও কিন্তু অনেকটা আতঙ্কগ্রস্ত করে। কারণ বাচ্চা একটা অসুস্থ হলে চাইলে তো পুরো ফ্যামিলি, বাপ মা থেকে সবাই তো একটু টেনশনে ভোগে। এই প্রবলেমটা কিন্তু সারা দুনিয়া ব্যাপী হচ্ছে, যদিও আমাদের দেশে যদিও শোনা যাচ্ছে, অতটা কিন্তু বেশি এখনো হয় নাই আর কি, এটা ঠিক। তবে অনেক দেশে শোনা যাচ্ছে, পৃথিবীর সব দেশে কিন্তু এটা ছড়িয়ে পড়ছে আর কি। এবং সবাই জন্য, এবং ইভেন WHO কিন্তু বলছে যে সামনে আরো ঝুঁকিপূর্ণ সংক্রমণের সম্ভাবনা কিন্তু বেশি হতেও পারে আর কি। তো যাই হোক, এগুলো আসলে সতর্ক করা হচ্ছে এই কারণে যেন আমরা নিজেরা একটু সতর্ক থাকি বা স্বাস্থ্যবিধি মেনে চলি, সতর্ক অবস্থা অবলম্বন করি, এই জন্য কিন্তু আসলে বলা আছে। তবে একটা কথা সত্য, আমি আগেই বলেন, এই জনগণ আপনারা যত ভয় পাবেন না, আবার এই কথা শুনে যেন কেউ অত ভীত সন্ত্রস্ত আতঙ্কগ্রস্ত না হন, কারণ এখনো কিন্তু এটা রিসার্চ পর্যায়ে, খুব যে ব্যাপক আকারে চলছে তা কিন্তু না। একটাই মাত্র স্ট্রেন, এটা তো আরো ভবিষ্যতে আরো স্ট্রেন হবে, নতুন মিউট্যান্ট ভাইরাস তো আরো হতে পারে, তাই না? সুতরাং কেউ যেন আতঙ্কগ্রস্ত না হন, ভয় ভীতি মানে আমাদের উপেক্ষা করি, তো আমাদের চলতে
করতে হবে, তবে স্বাস্থ্যবিধির মানার ব্যাপারে যেন কেউ শৈথিল্য প্রদর্শন না করেন। আচ্ছা। এই জন্যই বলছি কথাটা। জি, ধন্যবাদ স্যার। দর্শক, আপনারা বুঝলেন যে আসলে আমাদের এই মুহূর্তে যে স্বাস্থ্যবিধি, স্যার যেটি বলছিলেন যে স্বাস্থ্যবিধি মেনে চলাটা খুবই জরুরি, সচেতনতার কোনো বিকল্প নেই। যদিও আমরা ভ্যাকসিনের প্রয়োগ শুরু হয়েছে সারা বিশ্বে, আমাদের দেশেও নিশ্চয়ই শুরু হবে, তবে তার আগ পর্যন্ত এবং ভ্যাকসিন নিলেও আসলে সতর্কতার চিকিৎসক বিজ্ঞানীরা যারা বলছেন যে আসলে সতর্ক হওয়াটা জরুরি, বিশেষ করে মাস্ক পরিধান করাটা অনেক জরুরি। আমাদের সাথে অনলাইনে আছেন আতাউর রহমান কাবুল। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছিলেন আমরা অধ্যাপক ডাক্তার এবিএম আব্দুল্লাহ স্যারের সাথে বর্তমান করোনার পরিস্থিতি নিয়ে একটু আলোচনা করছিলাম। আপনি শুনছিলেন ডক্টর আতাউর রহমান কাবুল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে এই বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম যে নতুন করোনা ভাইরাসের যে ধরন এসেছে, আমরা দেখছি যে সারা বিশ্বে কিন্তু অনেক দেশেই এটা ছড়িয়ে পড়েছে। আপনার কাছে একটু জানতে চাই যে এই করোনা ব্যবস্থাপনাতে আমাদের বাংলাদেশ আসলে কতটুকু এগিয়েছে, বা ব্যবস্থাপনায় কি কোনো অব্যবস্থাপনা দেখছেন কিনা? কেননা আপনি এই করোনার শুরু থেকেই গণমাধ্যমে কাজ করছেন এবং এই তথ্য সেবাটিও কিন্তু একটি সেবা, আপনি সেই সেবাটি দিয়ে যাচ্ছেন মানুষ। আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আপনার কাছে কি তথ্য রয়েছে এই বিষয়ে। জি, আপনাকে ধন্যবাদ। প্রথমে আপনার কাছে অশেষ কৃতজ্ঞতা যে আমাদের দেশের একজন কথিত চিকিৎসক প্রফেসর এবিএম আব্দুল্লাহ স্যার, যিনি প্রত্যেকটা ক্রিটিক্যাল পিরিয়ডে জাতিকে একটা বিশেষ দিক নির্দেশনা দেন, সেই স্যার হঠাৎ করে তিনি করোনা নিয়ে, তিনি ডেঙ্গু নিয়ে এত বেশি কথা বলছেন, এত বেশি মানুষকে সচেতন করছেন, আমি আর দ্বিতীয়টি বাংলাদেশে খুঁজে পাই না। সেই স্যার আজকে করোনা আক্রান্ত হয়ে আবার আমাদের কলেজে ফিরে আসছেন, এটা আসলে সত্যি আমি অভিভূত স্যারকে আল্লাহ নেহায়েত দেখ। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে করোনার ব্যবস্থাপনা বিষয়ে আসলে আলোচনা করতে গেলে অনেকগুলো বিষয় আসে। আপনি কি চিকিৎসার কথা যদি বলেন, তাহলে আমরা বলবো যে বাংলাদেশে করোনার চিকিৎসা, আমরা করোনা একটা নতুন একটা জিনিস, আমাদের এটা নিয়ে কোনো প্রস্তুতি ছিল না। আজকে আব্দুল্লাহ স্যার এই কথাগুলো প্রায়ই বলেন যে এই যে আইসোলেশন, এই যে কোয়ারেন্টাইন, এই যে মনে করেন যে হাই ফ্লো অক্সিজেন, এই কথাগুলো কিন্তু আমরা প্রচলিত ছিলাম না। এখন কিন্তু করোনার কারণে এগুলো কিন্তু আমরা সবাই মোটামুটি জেনে গেছি। তো বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা, করোনার যে ম্যানেজমেন্ট, আমি মনে করি যে আমরা একটা খুব চমৎকার একটা অবস্থানে আমরা আছি, এবং আমাদের সেই চিকিৎসা ব্যবস্থাপনাটা আমাদের চিকিৎসকগণ একটা নিজস্ব ধারা, তারা যে চিকিৎসা ব্যবস্থা দেন, যদিও করোনার কোনো চিকিৎসা নাই, কিন্তু আমাদের এখানকার যে চিকিৎসার যে সিচুয়েশন, এটা অত্যন্ত আমরা ভালো মনে করি, এবং আমাদের মর্টালিটির হারও কিন্তু অনেক কম। পার্শ্ববর্তীদের ভারতের যে অবস্থা, তার থেকে আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এই দিকটা আমি মনে করি যে একটা ভালো দিক। কিন্তু বেসরকারি এবং সরকারি চিকিৎসার মাঝে এই ব্যয়গত যে বিষয়টা, এটার মধ্যে একটা বড় ধরনের গ্যাপ আছে। এই বিষয়টা আসলে কিছু করারও নাই, কারণ বেসরকারি হসপিটালে একটা রোগী, করোনা আক্রান্ত একটা রোগী ওখানে ভর্তি হয়ে দেখা যাচ্ছে তার 7 দিন 8 দিন 10 দিনে তার বিল হয়ে যাচ্ছে 2 লাখ 3 লাখ টাকা। আবার একই রোগী কুর্মিটোলা জেনারেল হসপিটাল কিংবা আপনার মুক্তা মেডিকেল কলেজ কিংবা কুয়েটে, সেও করোনা মুক্ত হয়ে বাসায় ফিরতেছে, তার খরচ হচ্ছে 8 থেকে 10 হাজার টাকা সর্বোচ্চ। এই যে এত বড় একটা পার্থক্য, এই ব্যাপারে আমাদের মনে হয় যে সবারই একটু কাজ করা উচিত। কারণ করোনাটা এটা এমন না যে এটা আমরা ধরে নিচ্ছি যে এটা হয়তো বা আমাদের দেশে থাকবে না, কিন্তু এখনো তো আছে। সুতরাং এই ব্যয়টা কিভাবে কমানো যায়, আমি স্যারকে বিশেষ অনুরোধ করবো যে উনি যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করেন, আমাদের দেশের আর্থসামাজিক অবস্থার প্রেক্ষাপটে এইটা আসলে আমাদের জন্য অত্যন্ত মানে ব্যয়বহুল একটা বিষয়। আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে এটা আমাদের জন্য এভেল করাটা অনেক মুখে সম্ভব না। এই বিষয় নিয়ে স্যার আতাউর রহমান কাবুল, আপনি একটু এর সাথে কি যুক্ত করবেন যে আমাদের আসলে বেসরকারি ব্যবস্থায় কিন্তু স্বাস্থ্যসেবা অনেক ভাবে আমরা প্রদান করছি বা আমাদের দেশে প্রদান করা হচ্ছে। আপনার কাছে কি মনে হয় যে আসলে এই বেসরকারি ব্যবস্থাপনাতে কোনো নিয়ন্ত্রণ বা কেন্দ্রীয় কোনো নিয়ন্ত্রণ প্রয়োজন কিনা সরকারের? আপনি কি মনে করেন? আপনি আসলে বেসরকারি শুরুতে কিন্তু বেসরকারি ব্যবস্থাপনা ছিল না। করোনার চিকিৎসাটা কিন্তু আইসো মানে একটা নির্দিষ্ট সীমাবদ্ধতার মধ্যে ছিল। সরকারি কিছু হসপিটাল দিল, পরবর্তীতে দেখা গেল যে না, এটা বেসরকারির মধ্যে দেওয়া উচিত, তখন বেসরকারি শুরু হলো। কিন্তু এখন বেসরকারি চিকিৎসা ব্যবস্থাও আমি মনে করি অনেক ভালো, কিন্তু ওই যে একটাই সমস্যা হচ্ছে ব্যয়ের ব্যাপারটা। ব্যয়ের কারণে অনেকে সেখানে যেতে পারছেন না। কিন্তু তাদের চিকিৎসা ব্যবস্থা এবং সরকারি চিকিৎসা ব্যবস্থা খুব একটা পার্থক্য নেই, এটা স্যার নিজেও হয়তো স্বীকার করবেন যে এখন আমরা যে ওষুধ, এখন কিন্তু মানুষ জেনে গেছে করোনা হলে কি খেতে হবে। এখন করোনা হওয়ার আগে অনেকে ওষুধ খাওয়া শুরু করে, আমাদের মধ্যে কিন্তু একটা সচেতনতা তৈরি হয়েছে। এই সচেতনতা তৈরিতে আব্দুল্লাহ স্যারের ভূমিকাটা আমি মনে করি সবচেয়ে বেশি। আমাদের মিডিয়ারও ওইখানে ভূমিকা আছে, মানুষজন জেনে গেছে।
জি অবশ্যই গণমাধ্যমের মাধ্যমে আসলে আমরা মানুষ সচেতন হতে পারি, আমরা সেই বিষয়টি আমরা জানতে পেরেছি। আপনি বিশেষ করে গুরুত্ব দিচ্ছিলেন যে চিকিৎসা ব্যয়। আমি একটু এই প্রসঙ্গ নিয়ে আমি অধ্যাপক এবিএম আব্দুল্লাহ স্যার আপনার কাছে আসতে চাই, যেটি আতর রহমান কাবুল বলছিলেন যে চিকিৎসা ব্যয়টি কিন্তু সাধারণের বাইরে চলে যাচ্ছে। সেক্ষেত্রে স্যার আপনার কাছে কি মতামত? ধন্যবাদ আপনাকে। আসলে আতর রহমান কাবুলের বক্তব্যটা শুনলাম, কথাটা কিন্তু সত্যই। আপনি যদি শুরুতে দেখেন তো চিকিৎসা ব্যবস্থা যে কথাটা আপনি বলছেন, শুরুতে একটু অব্যবস্থা ছিল, কারণ আমরা তো এটা তো নতুন রোগ, আমরা তো কেউ জানতাম না। আমরা অনেক নতুন শব্দও জানতাম না, এই যে কোয়ারেন্টাইন কেউ জানতাম না। আমরা ডাক্তাররা পড়াশোনার সময় হয়তো কিছু জানি, কে জানতো আইসোলেশন, জানার বাইরে থিওরিটিক্যালি আমরাও জানতাম। এই যে লকডাউন, এসব কেউ শুনতো কোনোদিন? শুনি নাই তো। এগুলো কিন্তু আমরা শুনছি। এই যে হাই ফ্লোক্সেন আমাদের দেশ তো ছিল না, কোথাও ছিল না, আমরা তো এগুলো জানতাম না। তো এগুলো ডে বাই ডে কিন্তু যত দিন যাচ্ছে আমরা মোটামুটি এগুলো থেকে বলতে পারেন যে শুরুতে যে ক্রাইসিস যেগুলো ছিল বা খারাপ বা ধরেন কিছুটা অব্যবস্থা যেগুলো ছিল, এগুলো কিন্তু আমরা অনেকটা কাটিয়ে উঠছি। বিশেষ করে আমাদের ডাক্তারদের কথা যদি বলেন, আমাদের ডাক্তার বলেন, নার্স বলেন, স্বাস্থ্যকর্মী, আমরা কিন্তু আমাদের বলতে পারেন যে এটা হয়তো নির্দ্বিধায় মোর অধিকাংশই সরকারি বলেন বেসরকারি, আমরা কিন্তু মোটামুটি আমাদের দক্ষতা অর্জন করতে পারছি। আমাদের দক্ষতা বলেন, অভিজ্ঞতা বলেন, যোগ্যতা বলেন, যাই বলেন, আমরা কিন্তু ভালোভাবে ম্যানেজ। শুরুতে কিন্তু আমাদেরও ভয় ছিল, আমরা কিন্তু রোগীর কাছে যেতে চাইতাম না। কিন্তু অন্যায় না, কারণ ভয় তো পেতেই পারে, সবাই গেলেই মারাই যাবে, কারণ ওখানে তো চায়নাতে তো এই অবস্থাই হচ্ছিল। সুতরাং এই ভয় পাওয়াটা অন্যায় না, এটা কিন্তু ইচ্ছাকৃত ভয় করেছে তা না, কিন্তু না। কিন্তু এখন কিন্তু আমরা ওগুলো কাটিয়ে উঠছি। আমরা কিন্তু রোগীর কাছে যাই, দেখি, নার্সরা যায়, রোগীর ওষুধপত্র ঠিক মধ্যে মানে তাদের ব্যবস্থা যা যা করার দরকার। যেমন আগে কমপ্লেক্স ডাক্তার গায়ে হাত দেয় না, যায় না, নার্সরা দূর থেকে ওষুধ ছুঁড়ে মারে, ওয়ার্ড বয়রা খাওয়াটা ওই গেটে মানে দরজার কাছে দিয়ে আসে, রোগী নিজে কষ্ট করে, এই ধরনের ঘটনা ছিল। তা আমরা কিন্তু মোটামুটি এগুলো থেকে কাটিয়েছি। শুরুতে যেটা কথাটা বলছিলেন, বেসরকারি হাসপাতালে কিন্তু শুরুতে চিকিৎসাটা হতো না, কারণ তারা করোনার ভয়ে তারা দিত না, স্বাভাবিক। এটা ইভেন সরকারি হাসপাতালও তো রুগী যাইতো অ্যাম্বুলেন্সে, ওই টেস্ট করে আনেন, টেস্ট করতে করতে সময় যেত, আরেক হসপিটাল যেত, ঘুরতে ঘুরতে নাহলে ভর্তি করাইতো না, মারা যেত। এরকম ঘটনা অ্যাম্বুলেন্সে মারা গেছে, এরকম ঘটনা কিন্তু ঘটছে। শুধু তাই না, করোনা ছাড়া অন্যান্য যে কত রোগ রয়ে গেছে আমাদের দেশে, এটা কিন্তু প্রপার চিকিৎসা পাইতো না। হাই প্রেশার, ডায়াবেটিস, লিভার, তাই না, এগুলো তো অসুবিধা ছিল। তা আমরা কিন্তু সবগুলো কাটিয়ে উঠছে। এগুলো থেকে মোটামুটি বলতে পারেন সরকারি বলেন বেসরকারি সবাই কিন্তু ভালো চিকিৎসা করছে। তবে হ্যাঁ, আতর রহমান কাবুল যে কথাটা বলছে ব্যয়ের ব্যাপারটা, আসলে প্রাইভেট কিন্তু খরচ এমনিতেও বেশি পড়ে। এটা একটা সেট আপ, তো ধরেন আইসিইউ তো একটা সেট আপ, বিশাল রুম, যন্ত্রপাতি, হাই ফ্লো অক্সিজেন, খরচ পড়ে বেশি। অক্সিজেনের খরচ কিন্তু কম না, ওষুধের দামও কিন্তু কম না। বিভিন্ন যে ওষুধ, যদিও বলে যে স্পেসিফিক চিকিৎসা নাই, মানে সুনির্দিষ্ট ড্রাগ নাই করোনার বিরুদ্ধে, এটা সত্য, কিন্তু চিকিৎসা তো আছে, আমরা তো দিচ্ছি, কিন্তু ওষুধপত্র কিন্তু রয়ে গেছে, সবগুলো কিন্তু দাম কম না, কিন্তু রেমডেসিভির কম না, তারপরে ফেভিপিরাভির এরকম অনেক কিছু দাম কম না। সুতরাং দাম একটু খরচ কিন্তু বেশি পড়ে। সরকারিভাবে কমের কারণটা হলো সরকার তো সাবসিডি দেয়, সাবসিডি গভর্নমেন্ট তো দিচ্ছে বিনা পয়সা, সেজন্য বোঝা যাচ্ছে না। প্রাইভেট তো হয়তো এতটা পারে না, এটা অবশ্য। তারপরেও আমি বলবো, যেহেতু আপনিও কথাটা বললেন, আমার মনে হয় যে যেহেতু প্রাইভেট যারা ম্যাক্সিমাম চিকিৎসা তারা দিচ্ছে 60-70% এমনিতেও, শুধু করোনা না, এর আগেও তো বিভিন্ন চিকিৎসা প্রাইভেট হাসপাতালগুলো করছে। মনে হয় মানবতার দিকটা বিবেচনা করে তারা হয়তো মুনাফাটা যদি কমায়ে, যদি মানে জনগণের বিশেষ করে মধ্যবিত্ত নিম্ন তাদের তো সামর্থ্যের বাইরে চলে যায়, এটা আইসিইউ থেকে কিন্তু প্রচুর খরচ পড়ে। তারা যদি খরচটা একটু খরচের লাগামটা ধরতে পারেন, সহনীয় পর্যায়ে আনতে পারেন, আমার দেশের মানুষের জন্য কিন্তু, বিশেষ করে মানবতার জন্য বলবো আমি, এটা বিশাল কিন্তু একটা কাজ হতো। আমি মনে করি হিসেবে আমরা ধরে নিতে পারি। হ্যাঁ, আমার মনে হয় এটা করা উচিত, আসলে করলে একটু ভালো হয়। কারণ আমাদের আলটিমেটলি আমাদের তো মানুষ যদি না বাঁচে, মানুষ যদি না থাকে, তো আমরা কার জন্য কি করবো, তাই না? এই ব্যাপারটা একটু বিবেচনা করতে পারেন তারা। জি দর্শক, আমরা আজকে আলোচনা করছি চিকিৎসা ব্যবস্থা নিয়ে, করোনার সময়ে আসলে কি ধরনের চিকিৎসা রয়েছে, ভ্যাকসিনের কার্যকারিতা, এই বিষয়গুলো নিয়ে। দর্শক, আপনারা কিন্তু এটিএন বাংলার স্ক্রলে দেখানো যে নাম্বারটি, সেই নাম্বারটিতে সরাসরি প্রশ্ন করতে পারেন, জিজ্ঞাসা করতে পারেন আমাদের বিশেষজ্ঞকে। আপনাদের যে কোনো প্রশ্নই আমরা চেষ্টা করব এই বিষয় নিয়ে আলোচনা করতে। আমরা অধ্যাপক এবিএম আব্দুল্লাহ স্যারকে আজকে পেয়েছি, তার কাছ থেকে অনেকগুলো তথ্য আমরা নেব। আতর রহমান কাবুল, আপনাকে এই পর্যায়ে একটু জিজ্ঞেস করছি যে চিকিৎসা ব্যয় নিয়ে যে প্রশ্নটি আপনার ছিল, অধ্যাপক আব্দুল্লাহ স্যার সেই বিষয়টি বলছিলেন যে সহনীয়, আপনার সাথে একমত পোষণ করছেন। আমরা এই প্যান্ডেমিকের সময় কিন্তু ইনফোডেমিক বলে একটি শব্দ আমরা জানি, যে তথ্যেরও কিন্তু মহামারী রয়েছে। আমরা বিভিন্ন তথ্য বিভিন্নভাবে পেয়েছি এবং সাধারণ মানুষও কিছুটা বিভ্রান্ত হয়েছে এই তথ্য নিয়ে। সেক্ষেত্রে আপনি একজন গণমাধ্যম কর্মী হিসেবে আপনার কাছে একটু জানতে চাই যে এই তথ্য মহামারীটিকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়।
তথ্য মহামারী আমি বলতে গেলে বলবো যে এখন সেটা কিন্তু আমাদের নিয়ন্ত্রণের মধ্যে আছে। এখন কিন্তু আমরা তথ্য বিভ্রান্তির মধ্যে নেই। প্রথম থেকে সেই বিভ্রান্তিটা ছিল। আব্দুল্লাহ স্যার যেটা একটু আগে বললেন যে আসলে নতুন একটা জিনিস আমরাও আসলে বুঝতে পারতেছিলাম না যে কি হচ্ছে। তো সেক্ষেত্রে জি আব্দুর রহমান কাবুল, আমরা একজন দর্শকের প্রশ্ন আছে, আমরা প্রশ্নটি নিয়ে এই বিষয়টি নিয়ে আপনার কাছে আসছি। আমরা যে দর্শক কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করুন। আমি আলাউদ্দিন, চট্টগ্রাম থেকে। জি আলাউদ্দিন ভাই, বলুন আপনার সমস্যা। জি আমরা শুনছি, আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে প্রথমত ধন্যবাদ জানাচ্ছি আব্দুল্লাহ স্যারকে, যিনি প্রধানমন্ত্রী ব্যক্তিগত চিকিৎসক। জি আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন, সবচেয়ে খুশি হলাম ওনার সাথে কথা বলতে পেরে আজকে। জি আমার প্রশ্ন হচ্ছে যে যে করোনার বিষয়ে জি মানে হাঁপানি পেশেন্ট তারা সবচেয়ে বেশি মানে ঝুঁকিতে আছে। আসলে স্যার, আসলে এটা কি আদৌ সত্যি? আমি তো মনে করি যারা মন্টেলুকাস অথবা সাথে আছে জি তারা এই রোগী মানে আসলে ঝুঁকিপূর্ণ কিনা। আমি একজন প্রাইভেট চিকিৎসক, একেবারে ছোট। আচ্ছা, আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। আপনার আসলে যারা হাঁপানি রোগী রয়েছেন তাদের চিকিৎসা এখন কি হওয়া উচিত বা তারা কি ধরনের চিকিৎসা নেবেন, এই ধরনের বিষয়টি আপনি জানতে চাচ্ছেন। ধন্যবাদ আপনাকে প্রশ্নটি করবার জন্য। আমরা নিশ্চয়ই এই বিষয়ে আমাদের আলোচনাটা শুনতে থাকুন। আপনার এই বিষয়ে আলোচনা করবেন অধ্যাপক ডাক্তার এবিএম আব্দুল্লাহ স্যার। আমরা আব্দুর রহমান কাবুল আপনার কাছে ছিলাম ইনফোডেমিক নিয়ে, তথ্যের মহামারী। হ্যাঁ, তথ্যের মহামারী কথাটা খুব আপনি সুন্দর কথা বলছেন। এটা তথ্যের মহামারী প্রথম দিকে ঘটছে, বিভ্রান্তিমূলক তথ্য আমাদের মধ্যে চলেছে। ইভেন কি আমরা মাস্ক কিভাবে ব্যবহার করবো সেটাও আমরা কিন্তু বিভিন্নভাবে মাস্কটা উল্টায় করতে হবে, এইভাবে করতে হবে না, করে না সেই তথ্যটা আমরা ভুল দিচ্ছি মিডিয়াতে বা বিভিন্নভাবে টিভিতে অনেক ডাক্তার বলতেছেন এইভাবে না এইভাবে, কিন্তু আমরা এরকম অনেক তথ্যই কিন্তু বিভ্রান্তি প্রথম থেকে ছিল। এখন কিন্তু সেই বিভ্রান্তিটা আমরা কাটিয়ে উঠছি। এখন আপনার আমেরিকায় কি হচ্ছে, আপনার ইউকেতে কি করতেছে, এটাকে আমরা ইনস্ট্যান্টলি জেনে যাচ্ছি এবং সে অনুযায়ী আমরা আমাদের দেশে অ্যাপ্লাই করতেছি। এই ক্ষেত্রে আমি মনে করি তথ্যের মহামারীটা এখন সেভাবে নেই আর কি। জি, এটা একটা কেন্দ্রীয় ব্যবস্থাপনা, এই তো এটিকে নিয়ন্ত্রণের মধ্যে আনা প্রয়োজন। ধন্যবাদ আপনাকে অধ্যাপক এবিএম আব্দুল্লাহ স্যার। আপনার কাছে একজন দর্শকের প্রশ্ন ছিল। জি আপনার যে প্রশ্নটা করে আসলে হয় কি, ওই উনি যেমন প্রথমে বলছেন যে যারা ঝুঁকির মধ্যে কারা বেশি, যেমন আমরা তো বলে আসছি যারা একটু বয়স্ক তাদের ইমিউনিটি কম থাকে, তো যারা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি লিভার রোগী, স্ট্রোকের এই ধরনের রোগী তো আছে, বা ধরেন যে অ্যাজমা বলছেন উনি, ব্রঙ্কেল অ্যাজমা, ক্রনিক ব্রঙ্কাইটিস, এমফাইসিমা এই ধরনের রোগী যারা, বা সিওপিডি, তাদের হবেই যেমন কথা নাই, ঝুঁকিটা অবশ্যই থাকে। কারণ তাদের ইমিউনিটি একটু কম থাকে, তারা বিভিন্ন ওষুধপত্র ব্যবহার করেন। তো সুতরাং একটু তাদের মূল কথা হলো তার সতর্ক থাকতে হবে, বাইরে যাবেন না, মাস্ক পরবেন, যাতে যত এই করোনার সংক্রমণ যাতে না হয় তার মধ্যে তাকে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। তো ওষুধপত্র যেগুলো দেওয়া হয়, যেমন মন্টেলুকাস, এটা করোনার বেলায় না, এটা আমরা যে কোনো অ্যাজমা রোগীদেরই তো দেয়, আর অন্যান্য বিভিন্ন ওষুধপত্র আছে। তো তাদের জন্য জি এমকাস্ট এগুলো যদি বিভিন্ন দীর্ঘদিন থেকে উনি যদি খেতে ক্ষতি হবে না, কারণ তো ওটা আসলে করোনা প্রিভেনশনের জন্য তো না, এটা আসলে তার অ্যাজমাকে নিয়ন্ত্রণে রাখা। এবং শুধু তাই না, এতে অনেকে ইনহেলার ব্যবহার করেন বা ট্যাবলেট, এগুলো কিন্তু তার যে মেডিসিন এগুলো উনি নীতিমতো ব্যবহার চালিয়ে যাবেন। এতে করোনা যে হবে না কেউ বলতে পারে না, তবে তার রোগের তো চিকিৎসা করতে হবে। শুধু তাই না, যেমন কারো ডায়াবেটিস উনি চিকিৎসা নেবেন, হাই প্রেসারের চিকিৎসা নেবেন, হার্টের তাহলে যার যা রোগ যেটা আছে উনি ওনার চিকিৎসকের পরামর্শে কিন্তু চিকিৎসা চালিয়ে যাবেন। তবে ঝুঁকির জন্য উনি স্বাস্থ্যবিধি যে মেনে চলা বা সতর্কতামূলক যে ব্যবস্থা, এই ব্যাপারে যেন বেশি সতর্কবান হন, এটাই হলো জরুরি। জি জরুরি, অর্থাৎ আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলা খুবই প্রয়োজন। বারবার করে আমাদের অধ্যাপক স্যার বলছেন যে এই সময়টিতে আসলে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলা প্রয়োজন। স্যার, আমরা একটু এই আলোচনার প্রসঙ্গে আমরা বলছিলাম যে আমাদের স্কুলের বাচ্চারা, যারা আমাদের ছোট ছোট শিশুরা, কোমলমতি শিশুরা রয়েছে, তারা দীর্ঘদিন থেকে কিন্তু কোথাও যেতে পারছে না, বাসায় বন্দি, মানসিক অবস্থাও তাদের কিন্তু ভালো নয়। এই শিশুদের জন্য বা যারা স্কুলে যাচ্ছিলেন তারা কিন্তু এখন আর স্কুলে যেতে পারছেন না, সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে স্কুল খোলার ব্যাপারে একটা সিদ্ধান্ত? আসলে যেটা আপনি বলেন শুধু বাচ্চারা না, স্কুল বলতে সব প্রতিষ্ঠান, ইনস্টিটিউট, তাই না, আমরা কলেজ, ইউনিভার্সিটি সবই তো, বিশেষ করে স্যার হাই স্কুল, প্রাইমারি স্কুল, কলেজগুলো কিন্তু রয়েছে সবগুলো। আমি যেটা মনে করি আসলে তো ঠিকই বলছেন, এতদিন মানে কয়েক মাস তো ঘরে বন্দি তারা, বিশেষ করে ছোট বাচ্চারা তো চায় একটু বাইরে যাবে, ঘুরবে, বেড়াবে, খেলবে, এই তো বাচ্চাদের চরিত্র এটা। কিন্তু সব তো বন্দি আসলে। অনেক মা তো কম রেখে বাচ্চারা ঘরে বসে ফেড আপ হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে, অনেকেই ওয়েট বেড়ে যাচ্ছে, কাজ করবো না, ঘরে বসে থাকা, মুটিয়ে যাচ্ছে। এখন প্রথম কথা হলো যে স্কুল কলেজ খোলা ঠিক হবে কি হবে না,
এই ব্যাপারে প্রশাসন কিন্তু চিন্তা ভাবনা করছে অলরেডি। গতকাল একটা আপনারা জানতে পারছেন শিক্ষা মন্ত্রণালয় তারা কিন্তু একটা দিক নির্দেশনা দিচ্ছেন। তা আমার ব্যক্তিগত যেটা ধারণা, স্কুল বলতে ছোট বাচ্চা প্রাইমারি হাই স্কুল এগুলো আপাতত আগেই তাড়াহুড়ো করে স্কুল না খুলে আমি মনে করি যারা বড় বাচ্চা, বড় মানে ধরেন যারা ইউনিভার্সিটিতে পড়ে, মেডিকেল কলেজে ধরেন, বুয়েট, তাই না, এগ্রিকালচার, তারা তো বড়। আমার মনে হয় এই ইনস্টিটিউটগুলো আস্তে আস্তে খুলে দেওয়া উচিত, হলগুলো বোধহয় খুলে দেওয়া উচিত। কারণ বিশেষ করে মেডিকেল কলেজটা খুলতে পারে, কারণ আমরা স্টুডেন্ট যারা ডাক্তার আছে বা মেডিকেল স্টুডেন্ট তারা নিশ্চয়ই স্বাস্থ্যবিধি সম্বন্ধে ভালো জানে, তারা মেনে চলবে। তবে এই কথা সত্যি, এই যে সব যে বন্ধ, আসলে কেউ অনেকেই বড় বাচ্চারা কিন্তু ঘরে বসে নেই, সবাই কিন্তু ঘোরাফেরা করছে, বেড়াতে যাচ্ছে এবং আক্রান্ত হচ্ছে। সুতরাং আমি মনে করি যে একটু স্বাস্থ্যবিধি স্ট্রিক্টলি মেনটেন করে ইউনিভার্সিটি বোধহয় হলগুলো খুলতে পারে, মেডিকেল কলেজ খুলতে পারে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বলেন, এগ্রিকালচার বলেন, এগুলো খুলে পরে আমরা দেখি পর্যবেক্ষণ। এখনই খুলতে পারতাম, আমরা আস্তে আস্তে খুলবো। তারপরে যদি দেখি যে অবস্থার উন্নতি হচ্ছে, তখন ধরেন হাই স্কুল বা প্রাইমারি স্কুল পরে খোলা যাবে। এখনই আমি প্রাইমারি স্কুল খুলতে চাচ্ছি না, এই কারণে ছোট বাচ্চা তো ওরা স্কুলে যাতে ঘরে বসে, ওখানে দেখবেন দৌড়াদৌড়ি করবে, লাফালাফি করে, খেলাধুলা করবে, কার মধ্যে কে আছে কত জানি না। বাচ্চাদের বড় মায়েরা নিয়ে যাবে, কিন্তু মায়েরা দেখবেন গেটের বাইরে 50-60-100 জন মাও কিন্তু দাঁড়ায়, মা বা গার্জিয়ান যাই বলেন, তাদের মধ্যেও তো অভিভাবক, তাদের তো সংক্রমণের ঝুঁকি আছে। সুতরাং ছোট বাচ্চাদের গুলো খোলার ব্যাপারে আরেকটু চিন্তা ভাবনা করি। বড়দের জন্য যেগুলো আমি বললাম, আমি মনে করি এগুলো চিন্তা ভাবনা করা উচিত। কারণ এই যে 9 মাস 10 মাস বছরের পর বছর ঘরে বসে থাকে, বিশেষ করে মেডিকেল কলেজগুলো, ঘরে বসে ডাক্তার তারা তো হতে হবে, তাদের তো হাতে কলমে শিখতে হবে, তারা তো ঘরে বসে তো সবকিছু ভুলেই যাচ্ছে বলতে পারেন। তাদের তো মানে ব্যবহারিক যে শিক্ষাগুলো এগুলো তো হচ্ছে না। তার করে পর্যায়ক্রমে বোধ হয় এগুলো হয়তো প্রশাসনকে আমি অনুরোধ করবো, তারা চিন্তা ভাবনা কিন্তু করতে পারেন, এটা করা উচিত বলে আমি মনে করি আর কি। অর্থাৎ স্কুল কলেজগুলো খোলার সুযোগ রয়েছে। স্কুল কলেজটা একটু পরে, আমি বলছি বিশ্ববিদ্যালয়, বুয়েট বা মেডিকেল, এগুলো আমি চাচ্ছি আগে। বড় বাচ্চা তো এরা নিশ্চয়ই বুঝে, তারা স্বাস্থ্যবিধি মানে এবং স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে একটু কঠোরতা অবলম্বন করে, বিশেষ করে হল খুললে যারা যেন দূরত্ব মেনটেন করা, তাদেরকে বুঝাইতে হবে যেন জনসমাগম এই দিয়ে চলে, বাচ্চা আর জানে সবাই। এবং মাস্ক পরাটা কম্পালসরি, তারা যেন অবশ্যই ক্লাসে যাবে মাস্কটা পরে নেবে, হাত ধোয়ার চর্চা চালু রাখবে এবং দূরত্ব যতটুকু সম্ভব মেনটেন করে আস্তে আস্তে পর্যায়ক্রমে অন্যান্য কলেজ বা প্রাইমারি বা হাই স্কুল হয়তো আস্তে আস্তে খোলা দেওয়ার চিন্তা ভাবনা করা যেতে পারে আর যেতে পারে। ধন্যবাদ আতাউর রহমান কাবুল। আমরা স্কুল কলেজ প্রতিষ্ঠান বিশেষ করে স্যার বলছিলেন যে বিশ্ববিদ্যালয়গুলো খোলা যেতে পারে, আপনার কোনো মতামত রয়েছে কিনা এই ব্যাপারে? হ্যাঁ, স্যার যেটা বলছে, আসলে কতদিন স্কুল কলেজ বন্ধ থাকবে এটাও তো আমাদের দেশের জন্য একটা বড় ক্ষতি হচ্ছে। সারা পৃথিবীর একই অবস্থা, কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে গাইডলাইন, সেই গাইডলাইনে আমরা দেখছি যে কমপক্ষে 5% যদি সংক্রমণের হার চলে আসে এবং সেক্ষেত্রে যদি ওই সংক্রমণের হারটা 2 সপ্তাহের মতো স্থায়ী হয়, সেক্ষেত্রে তারা বলছে স্কুল কলেজ খোলার ব্যাপারে। তো আমাদের সংক্রমণের হার কিন্তু এখনো 12-14-15% আমরা এর মধ্যে কিন্তু আমরা অবস্থান করতেছি। সেক্ষেত্রে এটা তো অবশ্যই ঝুঁকিপূর্ণ। তো স্যার যেটা বলছে, স্যারের সাথে আমিও একমত যে আসলে বয়স্কদের দিয়ে আমরা শুরুটা করতে পারি, বাচ্চাদেরকে ঝুঁকির মধ্যে ফেলে না দিয়ে। বিশেষ করে এই যে নতুন যে স্ট্রেইন একটা আসছে, এটা বলা হচ্ছে 70% বেশি মানে ক্ষতি, এর কারণে আমাদেরকে আরেকটু সতর্ক হতে হবে। তো এই জন্য আসলে সংক্রমণের হার আমাদের আরো কমায় নিয়ে আসতে হবে। এই ক্ষেত্রে স্যার এটা খুব ভালো জানে যে সংক্রমণের হার কমানোর ব্যাপারে কিন্তু আমরা এখন উদাসীন। হ্যাঁ, ওই বিষয়টা স্যারই বলবে যে আমাদের আসলে সংক্রমণ কমানোর জন্য যে আমাদের যে করোনার স্বাস্থ্যবিধি, সেটা আমরা মানছি না। আমরা মানছি না। আতাউর রহমান কাবুল, আপনার কাছে আবার আসবো। আমাদের সাথে একজন দর্শক রয়েছে, দর্শকের প্রশ্ন নিয়ে আপনার কাছে আসছি। জি দর্শক, কে আছেন আমাদের সাথে? নাম বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নিউ ইয়র্ক থেকে বলছি, আমার নাম সাহিল। জি ভাই বলুন। জি, আমি তো যে আমার একটা মনে একটা প্রশ্ন লাগছে। আমি গত 3 দিন আগে আমি সময় টিভি খবর দেখতেছি, হ্যাঁ, জি, তখন ওই যে ইংল্যান্ডে যে আপনার যে নতুন ভাইরাসটা দেখা দিল, জি, বা এটা বিভিন্ন জায়গায় যে এটা নতুন ভাবে যে সিমটম দেখা দিচ্ছে, হ্যাঁ, ওইটার উপরে আপনার আমাদের বাংলাদেশের খবরে যে খবরটা পড়লো, দেখলাম যে ওরা বলতেছে যে ইংল্যান্ডের যে ভাইরাস এখন নতুন করে আপনার দেখা দিচ্ছে, ওইটা বাংলাদেশ অনেক আগ থেকে এটা মোকাবেলা করছে। এখন আমার এই প্রশ্নটা থাকবে যে বাংলাদেশে যদি বহু আগ থেকে এটা মোকাবেলা করে থাকে, তাহলে ভাইরাসের অস্তিত্বটা কোথায় থেকে হলো?
এটা আমার একটা প্রশ্ন লাগবে। আমি আব্দুল্লাহ সাহেবের জি স্যার, আপনি শুনেছেন, আপনি আমাদের অনুষ্ঠানটি, ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আমি নিজের মুখে আমি একটু মানে ইয়েতে দেখি। আপনি আমাদের অনুষ্ঠানটি শুনতে থাকুন, আমরা নিশ্চয়ই এই বিষয়ে অধ্যাপক আব্দুল্লাহ স্যারের কাছে বিষয়টি নিয়ে জানতে চাইবো। আতাউর রহমান কাবুল, আপনি যে কথাটি বলছিলেন, যে ভাইরাসের সংক্রমণ এবং অন্যান্য বিষয়গুলো বলছিলেন। জি হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে বাচ্চাদের স্কুল কলেজ খোলার ব্যাপারটাতে স্যার সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছে। তো আমাদের আসলেও মানে এই যে করোনার যে স্বাস্থ্যবিধি, এটা আমরা এখন জানি, আর কিছু না হলে অন্তত 3টা জিনিস মাস্ক তো অবশ্যই করতে হবে আমাদের, হাত ধোয়া এবং শারীরিক দূরত্ব বজায় রাখা। এই 3টা জিনিসও যদি আমরা মেনটেন করি তাহলে বলা যায় যে আমরা শতভাগ করোনা থেকে আমরা মুক্ত থাকতে পারবো। কিন্তু দুঃখজনক হচ্ছে যে আমরা দেখা যাচ্ছে যে স্কুলে বাচ্চাদেরকে আমরা দিচ্ছি না, কিন্তু একই বাচ্চা আবার বিভিন্ন রেস্টুরেন্টে যাচ্ছে, বিভিন্ন মার্কেটে যাচ্ছে, বাবা মা তাদেরকে নিয়ে যাচ্ছে, এটাও কিন্তু আমরা দেখছি। এবং বিশেষ করে জেলা শহরগুলোতে, গ্রামের অঞ্চলগুলোতে তো এগুলো অহরহ করছে। তো ফলে অনেকে আবার আমাদের কাছে বলছে যে তাহলে বাচ্চারা স্কুলে যেতে দোষ কি, তারা যে খুব মাঠঘাটে বেড়াচ্ছে, তারা মার্কেটে যাচ্ছে, তাহলে স্কুলে তাদের যেতে তাদের সমস্যা কোথায়? এটা অবশ্যই একটা যুক্তিপূর্ণ বিষয়। তো এই ক্ষেত্রে মাস্কের যে কড়াকড়ি যে আরোপটা, মাঝখানে আমরা দেখছিলাম যে প্রধানমন্ত্রী এই ব্যাপারে একটা বিধিনিষেধ জারি করেছিলেন, সেটাও কিন্তু এখন আবার শিথিল হয়ে গেছে। জরিমানা করার বিষয় বলে, জরিমানা করার একটা বিষয় ছিল, কিন্তু এগুলা শুধু আইন করলে হবে না, আইনের প্রয়োগ দরকার। সেক্ষেত্রে আমি মনে করি যে আমাদের স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে সবচেয়ে গুরুত্ব দেওয়া দরকার, বিশেষ করে যে নতুন স্ট্রেন, আপনি নিশ্চয়ই সে ব্যাপারে আলোচনা আসবেন। জি জি, ধন্যবাদ আতাউর রহমান কাবুল স্যার। আমাদের সাথে একজন দর্শক ছিলেন, উনি যে বিষয়টি জানতে চাচ্ছিলেন, কিছু তথ্য দিয়ে জানতে চাচ্ছিলেন যে আসলে বাংলাদেশ যদি মোকাবেলা করে থাকে তাহলে এই ব্যবস্থাপনাতে কি ধরনের আমাদের উদ্যোগী হওয়া প্রয়োজন। আচ্ছা, ওনার জবাবটা একটু পরে দিচ্ছি। আতাউর রহমান কাবুল যে কথাগুলো বললেন, আমি কিন্তু ওইটাই বলতে চাচ্ছিলাম যে আসলে স্কুল কলেজ বন্ধ, কিন্তু পোলাপান ঠিক ঘুরে বেড়াচ্ছে। আপনি যে উৎসব হয়ে গেল, যে বিজয় দিবসে বিভিন্ন অনুষ্ঠান মানুষ ঘুরতেছে, বেড়াচ্ছে, বিভিন্ন উৎসব অনুষ্ঠান যোগ দিয়ে মিছিল চলছে, উৎসব বাংলাদেশ মানে উৎসবের দিকে তো বাংলাদেশ ছিল। শুধু তাই না, যে খ্রিস্টানদের যে বড় উৎসব ধর্মীয় বড়দিন, বলছে স্বাস্থ্যবিধি, কিন্তু দেখলাম যে কেউ কারো দূরত্ব তো মেইনটেইন করে। ইভেন অনেক বিয়ে শাদী কিন্তু প্রচুর হচ্ছে, বিয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু হচ্ছে। সুতরাং শুধু ওই বন্ধ করে লাভ কি? তারপরে বলবো যে হ্যাঁ, একটু ঝুঁকি তো রয়েই গেছে। যেমন আসলে WHO যেটা বলছে ঠিকই বলছে, আমাদের সংক্রমণ কিছুটা কমছে, কিন্তু 10% নিচেও, কিন্তু আসলে 5% নিচে আসলেই তখন আমরা হয়তো ঝুঁকি মুক্ত বলতে পারবো। হ্যাঁ, আমাদের কিন্তু সতর্কতা নিতেই হবে আর কি। তারপরে আমি বলবো যে ছোট বাচ্চাদেরকে আগেই একটু না মানে ঘরেই রেখে আরো বড়দেরকে দিয়ে আমরা শুরু করি। যদি দেখি যে না আর বাড়ছে না, তবে তারা যদি স্বাস্থ্যবিধি স্ট্রিক্টলি মেনটেন করে, আতাউর রহমান কাবুল বলল 3টা কাজ করলেই হবে, মাস্ক পরবে, হাত ধোয়ার চর্চা চালু রাখবে এবং শারীরিক যত, এই যদি মেনটেন করে ইউনিভার্সিটি খোলা যায়, হলগুলো খোলা যায়, মেডিকেল কলেজ খোলা যায়, তা আমরা দেখি পর্যবেক্ষণ করবো। যদি এরপরে না ছড়ায় তো তখন পর্যায়ক্রমে অন্যগুলো হয়তো খুলে দেওয়া যেতে পারে, কারণ এইভাবে আর কতদিন তাদেরকে বন্দী করে রাখবে। আমি দর্শকের প্রশ্নটা করছি, হ্যাঁ, এটা কিন্তু আমরা সেপ্টেম্বর অক্টোবর থেকে কিন্তু শুনছিলাম যে নতুন এরকম একটা স্ট্রেন আসতেছে। এটা তো হইতেই পারে, শুধু তাই নেই, নতুন এখন একটা আসছে, কয়েকদিন কিছুদিন পরে হয়তো আরেকটা আসতে পারে, কারণ ভাইরাসের চরিত্রই হলো এই বদলায় ফেলে আর কি। সুতরাং আমরা এটা নিয়ে অতটা কিন্তু উদ্বিগ্ন না আমি মনে করি, কারণ নতুন করে তো কিছু করার নাই, এটার কোনো চিকিৎসা তো এটার নাই। আমাদের একটাই কাজ, প্রতিকার, প্রতিরোধক। এই ব্যাপারে একটা কথা বলতেই হবে, শুধু আমাদের দেশে না, পৃথিবীর সারা দেশেই কিন্তু এটা হচ্ছে। আমাদের জনগণ না, সারা পৃথিবীর জনগণই উদাসীন, অর্থাৎ গা ছাড়া ভাব, স্বাস্থ্যবিধি মানে না। কেউ হয়তো যা মনে ধরে, তারা কেউ মনে করে আমার করোনা হবেই না, বাবা নিম্ন আয় যারা লোক, ওরা কেউ কোথায় কথা বলে এলে বড় লোকের রোগ, এলে গরিবের আমাদের কিছু হবে, এসব কিন্তু মনে করে, তাই না? জিনিসটা আসলে ঠিক না। বিশেষ করে গ্রামে গঞ্জে যদি দেখেন, অনেকে করোনা যে আছে এটা বিশ্বাসই করে না, এই আবার এটা কি কোনো রোগী নেই, এটা কোনো মনেই করে না। সুতরাং এই যে উদাসীনতা, মানে শৈথিল্য ভাব, এটি কিন্তু আসলে সবার জন্য ক্ষতিকর। এতেই কিন্তু সংক্রমণটা বেড়ে, অনেকে যেমন বলছেন, যেমন আমিও তো বিভিন্ন সময় বলছি যে শীত আসতেছে, শীতে হয়তো বাড়বে, তা আমার মনে হয় শীতে কিন্তু অতটা বাড়ে নাই। শীতে তো এমনি বাড়তেই পারে, শীতে অন্য রোগও তো হয়, ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণ কিন্তু শীতকালে বাড়ে না। অন্য রোগ যেমন যে কোনো ইনফ্লুয়েঞ্জা বলেন, যে কমন কোল্ড বা নিউমোনিয়া বলেন, এই ধরনের তো শীতকালে বাড়েই, এটা তো সত্য। সুতরাং শীতকালে অ্যাজমা বাড়ে, ব্রঙ্কাইটিস, এগুলো তো বাড়তেই পারে। কিন্তু আমি মনে করি যে শীতের জন্য যতটা না বাড়ছে, আমাদের এই যে আমাদের শৈথিল্য ভাবটা, যেটা উদাসীন ভাব, স্বাস্থ্যবিধি না মানা, আসলে বাড়ছে। কিন্তু আমি মনে করি ওই জন্যই কিন্তু সংক্রমণের ঝুঁকিটা বেড়ে যাচ্ছে, ঝুঁকি বেড়ে যাচ্ছে। স্যার, আমাদের সাথে একজন অনলাইনে প্রশ্ন করেছেন যে তিনি 1 মাস ধরে ডি ক্যাপ এই ওষুধটি খাচ্ছে, ভিটামিন ডি। এই ওষুধটি আসলে কতদিন খাওয়া যাবে? আসলে তো ভিটামিন ডি শুধু তা না, অনেকে তো এমনিতেও খায়, এটা বলে যে ইমিউনিটি বাড়ায়, অনেকে জিঙ্ক ট্যাবলেট খায়, তাই না? জিঙ্ক খেতে পারে, অনেকে ভিটামিন সি খায়। ভিটামিন ডি যেটা
আমরা বলি যে অন্তত 40,000 ইউনিট করে সপ্তাহে এটা খেতে হয়, এগুলো 4 থেকে 6 সপ্তাহ 8 সপ্তাহ খেতে পারে নাকি? মানে এগুলো তো সাইন্টিফিক্যালি এত প্রুভ না। জি। তবে হ্যাঁ, এগুলো একটা ইমিউনিটি হয়তো হেল্প করায় আর কি। কারণ অনেক স্টাডিতে দেখা গেছে ভিটামিন ডি যাদের শর্টেজ থাকে, ডেফিসিয়েন্সি থাকে, তাদের করোনার সংক্রমণের ঝুঁকিটা কিন্তু বাড়ে। বেড়ে এই জন্য দেখবেন গ্রামে কিন্তু একটু কম, কারণ গ্রামে রোদে ঘুরে বেড়ায় টেড়ায় তো রোদ থেকে তো আমরা ভিটামিন ডি কিন্তু ইজিলি পেতে পারি। জি। যারা শহরে থাকি, বাইরে হইনে, ঘরে বন্দি, তাদের ঝুঁকিটা কিন্তু বেশি আসে। অর্থাৎ ডিক্যাপ ওষুধটি উনি খেতে পারেন আপনি 4 সপ্তাহ 6 সপ্তাহ 8 সপ্তাহ গেলে কোনো ক্ষতি করবে না, খেতে পারেন। তবে এটা সবচেয়ে উপায় হলো যদি সুযোগ থাকে দিনে একটু রোদের মধ্যে 10 মিনিট 15 মিনিট করে সকালে বিকেলে একটু যদি ঘোরাফেরা করেন, তাতে কিন্তু তাহলে নেচার থেকে আমরা ভিটামিন ডি কিন্তু প্রচুর কাছ থেকে ভিটামিন ডি পেয়ে যাবেন, ইজিলি পাওয়া যায়। জি, ধন্যবাদ স্যার। জি, আতাউর রহমান কাবুল, আপনার অনুষ্ঠানের একেবারে শেষের দিকে আছে, আমরা শেষ প্রশ্নে যদি যাই যে আমরা করোনার টিকা নিয়ে কিন্তু অনেকটা মুখিয়ে আছি যে আমাদের টিকা আসছে, প্রয়োগ হবে এবং বিভিন্ন দেশে প্রয়োগ শুরু হয়েছে। আপনার কাছে কি মনে হয় যে আমরা আসলে সঠিকভাবে মানুষকে টিকার আওতার মধ্যে নিয়ে আসতে পারবো কিনা, বা আপনার কোনো পরামর্শ রয়েছে কিনা এই ব্যাপারে? টিকা নিয়ে আসলে এখন পর্যন্ত আমাদের দেশের যে কর্মতৎপরতা, তাতে করে আমরাও কিছুটা বিভ্রান্তি দেখতেছি। হ্যাঁ, টিকা নিয়ে আসলে অনেক ধরনের কর্মকর্তাদের মুখে আমরা অনেক ধরনের কথা শুনতেছি। এখন পর্যন্ত এটা মানে কিভাবে বিতরণ করা হবে, টিকাটা দেওয়া হবে, সেটা কোনো এখন পর্যন্ত গাইডলাইন বলেন আর কোনো নীতিমালা বলেন কোনো কিছু এখন পর্যন্ত হয় নাই। তারপরে কোন সময় এটা শুরু করা হবে এটারও নির্দিষ্ট কোনো এখন হয় নাই। অন্যান্য দেশে যেমন জানুয়ারিতে, অনেকে ডিসেম্বরে শুরু করে দিয়েছে, ভারতেও অলরেডি এটা প্রস্তুতি ব্যাপকভাবে চলছে। তারপরে এই ভ্যাকসিনের সংরক্ষণের বিষয়ে আমাদের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, কিন্তু এটা নিয়ে কিন্তু এখন পর্যন্ত আমরা কিন্তু দেখতেছি না যে ভ্যাকসিনটা কিভাবে স্টোরেজ ব্যবস্থাটা বা কিভাবে এই ভ্যাকসিনের সংগ্রহণ করা হবে। কারণ হচ্ছে আমাদের দেশে আমরা সম্প্রসারিত টিকাদান কর্মসূচি যেটা ইপিআই আমরা যেটা করি, সেটাতে তাপমাত্রা দেখা যাচ্ছে -0°C সেটা সংরক্ষণ করা হয়। কিন্তু মডার্না এবং ফাইজার যে প্রযুক্তির যে ভ্যাকসিন তৈরি করেছে, তা সংরক্ষণ করতে হবে -70 থেকে 80 ডিগ্রি। তো এই ব্যাপারে আমাদের যে স্টোরেজ ব্যবস্থা সেটা কি, এটা নিয়ে আমরা কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে এখন আছি। এই ব্যাপারে সরকার আমার মনে হয় যে কি প্রস্তুতি নিচ্ছে আমরা আসলে ক্লিয়ার না। আমার মনে হয় এই বিষয়গুলো একটু ভাবা উচিত, আরো বেশি ভাবা উচিত। হাজার হাজার স্বেচ্ছাসেবক স্বাস্থ্যকর্মী এই কাজে এই ক্ষেত্রে নিয়োজিত রাখা দরকার। সেটাও কাবুল, আমি একটু, আমরা অনুষ্ঠানের শেষের দিকে আছি, একটু ছোট্ট করে আপনি যদি বলেন যে জামালপুরে সম্প্রতি যে ঘটনাটি ঘটে গেছে, যে যারা চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসককে এর উপরে সন্ত্রাসী আক্রমণ, আপনারা জানেন যে আপনারা নিজেরাও এই সংবাদটি পরিবেশন করেছেন। আপনার কাছে কি মনে হয় এই ধরনের একটি ঘটনা, এই সময় সারা বিশ্ব যেখানে চিকিৎসকদের সম্মান দিচ্ছেন, সেক্ষেত্রে আমরা কি চিকিৎসকদের সম্মান দিতে পারছি কিনা? এই ধরনের ঘটনা ঘটলে মানুষের চিকিৎসকদের মনোবল অনেকটা কমে যাবে কিনা, আপনি কি মনে করেন? খুব ছোট। দেখেন, চিকিৎসকদের উপরে আসলে কোন রকমের মানে আক্রমণ, এটা খুবই দুঃখজনক ঘটনা এবং এই ঘটনাগুলো বাংলাদেশে কিন্তু একের পরে হয়ে আসছে এবং অভিযোগটা হচ্ছে ভুল চিকিৎসা। তো ভুল চিকিৎসা এটা কিন্তু আসলে কেউ কিন্তু বাইরে থেকে আমরা বলতে পারি না যে আসলে সে ভুল চিকিৎসা করছে কিনা। তাৎক্ষণিকভাবে যে ঘটনাগুলো ঘটে যায় সেটা খুব অনাকাঙ্ক্ষিত। আজকে দেখেন, আজকে চিকিৎসকরা, বাংলাদেশের চিকিৎসকরা আজকে তাদের জীবন বাজি রেখে তারা করোনা ট্রিটমেন্টের মধ্যে আছে। তারা, আমি বলি যে জ্বলন্ত আগুনের মধ্যে, মানে আমি এইভাবে বলি যে জ্বলন্ত আগুনের মধ্যে দাঁড়িয়ে তারা কাজ করছে, তাদের জীবন ঝুঁকিপূর্ণ। ইতিমধ্যে 120-এর মতো বা 115-এর উপরে ডাক্তার মারা গেছে, যারা বিশিষ্ট ডাক্তার এর মধ্যে আছেন। সেক্ষেত্রে এই যে তারা জীবনে ঝুঁকি নিচ্ছে, আমরা একটা সাধারণ পাবলিককে আপনি বলেন যে আপনি একটা করোনা হসপিটাল থেকে ঘুরে আসেন, তো সাহস পাবে না। একটা হসপিটাল থেকে ঘুরে আসেন, সেটাও সাহস পাবে না। ইভেন কি আপনি একটা টেস্ট করে আসেন, তারপরে কোনো ল্যাবে আমরা যেতে চাই না, যে না এখন যাওয়া যাবে না। তো সেখানে ডাক্তাররা অলওয়েজ কাজ করতেছে, আর সেই ডাক্তারদের উপরে আমরা আক্রমণ করতেছি। এর থেকে মানে অমানবিকতা আমি মনে করি না যে আক্রমণ আছে। এটা খুবই একটা কলঙ্কিত বিষয়। তবে এখানে একটা কথা মনে পড়ে যায়, মানে ডাক্তারদের এবং এই রোগীদের মধ্যে যে আমরা মানুষ, তারাও মানুষ, এদের মধ্যে যে ভেদাভেদের যে বিষয়টা, এমারকানসের একটা চমৎকার থিওরি আমার এখন মনে করতেছি, জাতীয় অধ্যাপক এমারকানস বলে গেছিলেন যে ডাক্তারদের উচিত রোগীদেরকে বিষয়টা বুঝিয়ে বলা, হ্যাঁ, আসলে সমস্যাটা কি। আসলে এই ক্ষেত্রে আমাদের একটু গ্যাপ আছে, এই গ্যাপটা আরেকটু পূরণ করা যায় কিনা। ধন্যবাদ আতাউর রহমান কাবুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সময় দিয়েছেন এই সময়ে। আপনি নিশ্চয়ই অন্য কোনো পর্বে আপনাকে আবার পাবো। স্যার, আমরা একটু অনুষ্ঠানের শেষের দিকে রয়েছি, যেটি নিয়ে আসলে আতাউর রহমান কাবুলকে বলছিলাম যে সম্প্রতি চিকিৎসকদের উপরে একটি হামলা হয়েছে, এই ধরনের ঘটনার ব্যাপারে আপনি কি মনে করেন? না, এটা তো আসলে অবশ্যই নিন্দনীয় কাজ। আতাউর রহমান কাবুল তো অলরেডি ডিটেইল বলেই ফেলছে। কারণ ডাক্তাররা জানে জীবনের ঝুঁকি নিয়ে এরকম কাজকর্ম করছে। এই করোনা যেটা কাবুল যেটা বললেন, কেউ যদি বলেন যেটা হাসপাতালে যেতে হবে, আমরা শুরুতে খেয়াল আছে কিনা দেখবেন কত রকমের বিভ্রান্তি, মানুষ তার বাবাকে ফালায় দেয় করোনা হয়েছে বলে হয়, মানুষকে ডাক্তাররা
বাইরে থেকে আসছে, বাসায় ঢুকতে দেয় না, নার্সকে ঢুকতে দেয় না, এবং ঘটনা তো ঘটছে, তাই না? এবং মানুষ যদি মারাও যায়, তার যে প্রিয়জন, বাপ মারা গেছে, ছেলে কিন্তু কাছে যাইতো না, ডেড বডির কাছে যাইতো না, এবং তাকে যে সৎকার করা হতো, জানাজা দেওয়া হতো 3 জন 4 জন নিয়ে, কিভাবে করে, তাই না? কিরকম একটা ভয় না, এই অবস্থায় তো ডাক্তাররা ঝুঁকি নিয়ে কাজ করছে। এই অবস্থায় ডাক্তার হামলা তো হতে পারে, আর ডাক্তারও ভুল ত্রুটি হয়তো হতে পারে, নেগলিজেন্স এখানে হতে পারে, কিন্তু গায়ে হাত তোলা, আইন হাতে তুলে নেওয়ার তো অধিকার কারো নাই। তার ধন্যবাদ, এবং আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনা করছি। ধন্যবাদ সবাইকে, দর্শকদের স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আজকে এ পর্যন্ত ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড হেলথ জংশনে আগামী পর্বের দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, এবং আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।